আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে ভিডিওটি হচ্ছে শুধুমাত্র পর্তুগাল রিলেটেড। যারা পর্তুগালের ফাইল জমা দিবেন D1 ক্যাটাগরি দিল্লিতে আপনাদের উদ্দেশ্যে। কারণ সম্প্রতি আমার ভাই ব্রাদারের ফাইল জমা হয়েছে। তো কিছু ভাই ব্রাদারের এখন অ্যাপয়েন্টমেন্ট বাকি আছে। সেজন্য নতুন করে কোনো ফাইল নিচ্ছি না। তো যাদের জমা হয়েছে ওনাদের এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে যারা আগামীতে জমা দিবেন সেটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। কারণ যেহেতু পর্তুগালের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটা চেঞ্জ হয়েছে, তো কোথায় চেঞ্জ হয়েছে, কী অবস্থা আদ্যোপান্ত সব কিছু বলবো। তাহলে আপনাদের সুবিধা হবে এবং কিছু ভাই ব্রাদারের ফাইল জমা হয় নাই। কেন ওনাদের ফাইলগুলো জমা হয় নাই? তাহলে আপনারা যারা জমা দিতে যাবেন আপনারা একটু সতর্কতা অবলম্বন করে আপনারা ওই ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারাও আপনাদের স্মুথলি যেন ফাইলটা জমা দিতে পারেন, যেন প্রতিবন্ধকতা না আসে। সেজন্যই আমার আজকের ভিডিওটি দেওয়া তথ্যগুলো শেয়ার করা। যেহেতু বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি কাজ করতেছি, কাজ করতে গিয়ে আমি যে প্রবলেমগুলো ফেস করি সেই প্রবলেমগুলোই আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনারা এটা থেকে শিক্ষা নিয়ে আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন, অর্থ এবং সময় যেন আপনাদের বরবাদ না হয়। এখানে মূল কথায় আসি। মূল কথা হচ্ছে পর্তুগালের ভিএফএসে ফাইল জমা দিবেন। আগে কিন্তু শিবাজি স্টেডিয়াম ছিল, সেখান থেকে কিন্তু এখন সেটা ভিএফএসে তারা নিজেদের দিল্লিতে নিজেদের নিজস্ব ভবন করেছে। প্রায় 20 তলার মতো একটা ভবন, তাদের নিজস্ব ভবন, সেই ভবনে তারা শিফট হয়ে গেছে। তো এটি হচ্ছে আপনার দিল্লিতে একদম ফেমাস জায়গা, আপনার রাজীব চক যেখানে, সেখানে রাজীব চকের পাশেই অবস্থিত ভিএফএস সেন্টার। সেখানে তারা তাদের নিজস্ব ভবনে চলে গিয়েছে। তো এখন থেকে কেউ নতুন করে নতুন লোকেশনে যাবেন, পুরাতন লোকেশনে যাবেন না। সেখানে গেলে কিন্তু শিবাজি স্টেডিয়ামে গেলে কিন্তু আপনারা ফাইল জমা দিতে পারবেন না। প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু এজেন্টে আপনারা যখন ফাইল জমা দিবেন, আপনার আপনার কিছু এজেন্ট আছে, আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা সাথে করে নিয়ে গেলে সমস্যা। কারণ আমাদের তো ডাবল এন্ট্রি ভিসা, যাদের তাদের সমস্যা নেই, যারা মেডিকেল ভিসা দিয়ে যাচ্ছে তাদের জন্য সমস্যা। সেজন্য পুলিশ ক্লিয়ারেন্স কিছু এজেন্ট আছে আগে থেকে নিয়ে তারা নিজেরাই টাকা পয়সা খরচ করে আপনার দিল্লি বাংলাদেশ হাই কমিশন থেকে কিন্তু সিল মেরে রেখে দেয়। তো এটার জন্য এডিশনাল চার্জ কেউ 2000, কেউ 3000, কেউ 2500 এরকম নেয় প্রতিটা ফাইলের জন্য, শুধুমাত্র অ্যাটেস্টেশন বাবদ এই টাকাটা, বাড়তি টাকাটা নেয়। পাশাপাশি আবার যারা মেডিকেল ভিসা, যে আপনার তো ডাবল এন্ট্রি ভিসা না, মেডিকেল ভিসা, তো মেডিকেল ভিসা যে জমা হবে সেটার জন্য অনেক সময় এক্সট্রা 10,000 রুপি, এই টাকাটা একটু বেশি নেয়। তো আপনার ভিএফএসের ভিতরে আপনার টাকা দিতে হয় মোটামুটি আপনার 18,922 রুপি। এই টাকাটা দেওয়া লাগে পার পার্সন। এখানে আপনার লাউঞ্জ টাউন্স সহ ভিআইপি সহ সব কিছু হয়ে যায়। এই ইনক্লুডিং এই জিনিসগুলো আসে আর কি, এই খরচগুলো ধরেন প্রায় 19,000 টাকা। এদিক দিয়ে 19,000 টাকা ওই আসেন ভিএফএসের। আপনি যখন ভিএফএসের জমা দিতে যাবেন, সকালবেলা যান, দুপুরবেলা যান, যেখানে যখনই যান, এরা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক ফাইল ছাড়া বেশি ফাইল জমা নেয় না। তো আপনি সকালবেলা গিয়ে সিরিয়াল ধরে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পর আপনাদেরকে তাদের রাস্তায় সিরিয়াল ধরবেন ফুটপাতে, ওখান থেকে আপনাদেরকে একটু ভিতরে ঢুকাবে। গেটের ভিতরে ঢুকানোর পরে আবার আরেকটা সিরিয়াল মেনটেন করে আপনাদেরকে মূল ভবনে ঢুকাবে। মূল ভবনের ভিতরে যখন আপনারা ঢুকবেন তখনই কিন্তু আপনাদের কাছ থেকে 500 রুপি নিয়ে নেবে। এটা তারা আপনার ডকুমেন্টগুলো প্রিমিয়াম সার্ভিসের জন্য আপনার জন্য 500 রুপি এক্সট্রা নিয়ে নেবে। এটা কিন্তু 19,922, যে ওই রুপিটার বাহিরে কিন্তু 500 রুপি এক্সট্রা প্রথমেই শুরুতে নিচে নিয়ে নেবে আপনাদের কাছ থেকে ঢোকার আগে। এখান থেকে নেওয়ার পরে আপনাদেরকে লিফটে করে আপনাদের 6-7 তলায় নিয়ে যাবে, ওদেরই বিহেভিয়ার সেন্টারের 7 তলায়। সেখানে নিয়ে আপনাদেরকে ওয়েটিং করাবে, আপনাদের ডকুমেন্টগুলো দেখবে, জমা নেবে। জমা নেওয়ার পরে এদিকে কিন্তু এই যে আপনাদের যে এক্সট্রা চার্জ দিচ্ছে, আপনারা চাইলে ওখানে খাবার দাবার খেতে পারবেন। খাবার দাবার বলতে হালকা খাবার থাকে, গরম মানে আপনার এক্সট্রা কোনো খাবার থাকে না, হালকা খাবারই থাকে। ধরেন চিপস বা এই টাইপের খাবার। আমি যেহেতু সরাসরি যাই নাই, আমি আমার আবেদনকারী যারা আছে ওনাদের কাছ থেকে শুনলাম, ওনারা যেভাবে বলছে এক্স্যাক্টলি হুবহু ওনাদের কথাগুলোই কিন্তু আমি বলতেছি। তারপরে আপনার ওখানে আপনি চাইলে বাইরে থেকে ছবি নিয়ে যেতে পারেন, বা ওখানে ভিতরে আপনি ছবি তুলতে পারবেন। ওখানে ছবি তুলে ছবি ডেলিভারি দিবে, আপনার ডকুমেন্টগুলো তারা রিসিভ করবে। রিসিভ করে ওরা ওখানে 5 জন করে তারা করে, ওখানে 5 জন করে গ্রুপ করে ওইভাবে ফাইলগুলো জমা নেয়। তো আপনার যদি কোনো ডকুমেন্টের সমস্যা থাকে তারা তখন বলে দিবে, জমা নিবে না। আর সমস্যা না থাকলে তারা আপনার ডকুমেন্টগুলো নিবে এবং আপনার ডকুমেন্টগুলো নেওয়ার পর আপনাকে ছবি যদি না থাকে ছবি তুলতে বলবে। ছবি তোলার জন্য ছবি তুলে আপনি বসে থাকবেন, ওয়েট করবেন। তখন আপনার ফাইলগুলো তারা যাচাই বাছাই করে আবার ডাক দিয়ে আপনাকে জমা স্লিপ দিয়ে দিবে। জমা স্লিপ দিয়ে দিলে ওই রুমের ভিতরেই, 7 তলায় লিফটের সাথে ওই রুমের ভিতরেই আপনি যেখানে ওয়েট করবেন সেখানেই কিন্তু পেমেন্টটা করার ব্যবস্থা আছে। আপনি আরেকটা কাউন্টারে গিয়ে আপনি এই টাকাটা দিবেন, 18,000 আপনার 822 টাকা, যেটা এই টাকাটা দিবেন। তো এই হচ্ছে কথা। এই টাকাটা দেওয়ার পরে, এই রিসিপ্টটা দেওয়ার পরে, এই রিসিপ্টটা ওদেরকে দিলে ওরা আপনার ফাইলটা নিয়ে নিবে। আপনি বের হয়ে যাবেন। বের হয়ে গেলে আপনি বের হয়ে আপনার ভিএফএসে যদি আপনার মেডিকেল ভিসা হয়, 1 সেকেন্ড ওখানে থাকার কোনো দরকার নেই। বের হবেন, বের হয়ে হেঁটে সোজা রাজীব চকের দিকে চলে যাবেন। ওখানে যেহেতু অনেক পর্যটকরা থাকে, অনেক লোকজন পার্কে ঘুরতে বসে, ওখানে চলে যাবেন। ওখান থেকে পরে আস্তে ধীরে আপনি একটা ট্যাক্সি নিয়ে বা যাই যেটা নেন আপনার নির্দিষ্ট গন্তব্যে চলে যাবেন। তবে ওখানে এক মুহূর্ত দেরি করবেন না, কারণ ওখানে দেরি করা নিরাপদ নয়। কারণ আপনি মেডিকেল ভিসায় গিয়েছেন, আপনি পর্তুগাল ভিএফএস জমা করতেছেন, এটা কিন্তু আপনার জন্য হিতে বিপরীত হবে। সেজন্য বুঝতে দেওয়া যাবে না, বা রিলেটেড কোনো এম্বাসি রিলেটেড কোনো ডকুমেন্টের সাথে রাখবেন না। এখন 2 জন ভাইয়ের জমা হয় নাই। কেন জমা হয় নাই? এই ভাইগুলো অবশ্যই আমার না, যাদের জমা হয় নাই এই ভাইগুলো আমার না। তবে আমার লোকজনের যেটা ইনফরমেশন শেয়ার করছে আমার সাথে, সেটা হচ্ছে একজনের পুলিশ ক্লিয়ারেন্সের তথ্যের সাথে মিল ছিল না। পুলিশ ক্লিয়ারেন্সের
তথ্যের সাথে মানে ওই ঠিকানা এবং পাসপোর্টের ঠিকানার গরমিল ছিল, কিছু তথ্যগত ভুল থাকার কারণে ওনার ফাইলটা কিন্তু জমা নিতে পারে নাই। তো দেখেন অনেক কাঠঘর পোড়ানোর পর অনেক কষ্ট করার পরে এম্বাসি সিরিয়াল পর্তুগালের বিএফএসে ফাইল জমা দেওয়ার জন্য সিরিয়াল পাওয়া যায়। অনেকে কিন্তু ভিসার মেয়াদ শেষ করে ফেলে তারপরে সিরিয়াল পায় না। আর এরকম সিরিয়াল পাওয়ার পরে আপনার যদি না হয় জমা দেওয়া না, যেটা অত্যন্ত দুঃখজনক। আরেকজন ভাই জমা নেয় নাই, নিতে পারে নাই। উনি পুলিশ ক্লিয়ারেন্স ওনার এজেন্ট নিয়ে গেছে, কিন্তু অ্যাটেস্টেড করার টাইমিংটা হয় নাই, সেজন্য পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেড করতে পারে নাই। পাশাপাশি উনি এক্সিট নিয়ে নিছে। এক্সিট নিয়ে নেওয়ার পরে ওনার ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। এক্সিট নিয়ে নেওয়ার পরে উনি ওইটা নিয়ে জমা করতে গেছেন। সেজন্য বলছেন আমার ভাই ব্রাদাররা যারা জমা দিয়েছেন, ওনারা বলছেন কিছু কিছু ভাই ব্রাদারের দেখা গেছে যে এফআরওর মেয়াদ শেষ হয়ে গেছে, এফআরও পাই নাই, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ওনারাও কিন্তু আপনার সিস্টেমেটিক্যালি জমা দিতে পেরেছে, জমা হয়েছে। কিন্তু দুজন লোক জমা দিতে পারে নাই, দুজনেরই পুলিশ ক্লিয়ারেন্স রিলেটেড সমস্যার কারণে জমা দিতে পারে নাই। তবে অবশ্যই আপনার ভিসার মেয়াদ থাকতে হবে বা এফআরওর মেয়াদ থাকতে হবে, না হয় কিন্তু জমা নিবে না। তো এটা হচ্ছে কথা। তো পর্তুগালের এই হচ্ছে আদ্যপান্ত। আপনারা যারা পর্তুগালের জন্য ট্রাই করবেন, আপনারা ভিডিওটি দেখবেন, দেখলে এই ভুলগুলো যেন না হয় আপনাদের ক্ষেত্রে। আর অবশ্যই আবার অনেকেরই ডেট উঠছে, অনেকেই জমা দিতে যেতেই পারে নাই, এয়ারপোর্ট থেকে রিটার্ন ফেরত পাঠিয়ে দিয়েছে, ওনারা সদুত্তর দিতে পারে নাই। আপনি মেডিকেল বিষয়ে যদি যান, আপনি মেডিকেল চিকিৎসা করার জন্য যাচ্ছেন, আপনার যদি বলে যে আপনার কলকাতায় মেডিকেল, আপনি দিল্লি কেন যাবেন, তাহলে আপনি আগে কলকাতায় ঢুকবেন, কলকাতায় ঢুকে ওখানে মেডিকেলের ট্রিটমেন্ট করাবেন, ট্রিটমেন্ট করিয়ে পরে আপনি দিল্লিতে যাবেন। সেখানে কেউ যদি জিজ্ঞেস করে বা ধরে বা দিল্লিতে যদি জিজ্ঞেস করে না, আপনি যখন ডোমেস্টিক ফ্লাইট নেবেন তখন কিন্তু জিজ্ঞেস করে না, তো তাহলে আপনি ওখানে বলবেন যে আমি দিল্লিতে ঘোরার জন্য আমি গিয়েছি বা আসলাম, এরকম বলবেন। তো এই হচ্ছে পর্তুগালের আদ্যপান্তগুলো। আমার পর্তুগালে আমি বেশি সংখ্যক কাজ করতেছি না, অল্প কয়েকটা কাজ করতেছি, অ্যাপয়েন্টমেন্ট জটিলতার কারণে আমি ফাইল নিই নাই। আমার মোটামুটি অলমোস্ট আপনার মার্চের 3 তারিখে কিছু জমা আছে, ফেব্রুয়ারির 2 তারিখে জমা হলো, মার্চের 3 তারিখে কিছু জমা আছে। আর অল্প কয়েকজন 6জন ভাই ব্রাদারের আমার ডেট পাওয়ার বাকি আছে। এই ভাই ব্রাদারগুলোর ডেট উঠে গেলে আমি আবার পরবর্তীতে আবার ফাইল নিব। আমি জটলা সৃষ্টি করতেছি না, কারণ আমি বিগত দিনেও দেখেছি জটলা সৃষ্টি করলে সমস্যা, নিজেও ভোগান্তিতে থাকতে। অলরেডি এগুলো অনেক চাপ, অনেক প্রেশারের কাজ, বিভিন্ন ধরনের প্রেশার হয়ে থাকে। তো আপনারা যারা 4-6জন লোক যারা আছেন, 6জন লোক, আপনারা টেনশন করেন না, আপনাদের অচিরে ডেট উঠে যাবে। বাড়তি প্যারা দিয়ে আসলে বাড়তি প্যারাশানি করে আসলে ডেট পাইতে হবে বিষয়টা এমন না। আপনার নসিবে থাকলে যেতে পারবেন। আর আমরা চেষ্টা যেহেতু করি, আমরা সৎভাবে চেষ্টা করি, ভুলভালভাবে চেষ্টা করি না। আপনি কিছু থাকলে আপনি যেতে পারবেন। অনেকেই দেখবেন পর্তুগালের জন্য 50টা 60টা 70টা 80টা ফাইল, 100টা 150টা ফাইল নিয়ে বসে আছে, ডেট পাচ্ছে না। আবার নতুন করে ফাইল নিচ্ছে। এই বদমাশিটা কিন্তু করি নাই। অন্তত নীতিগত জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন আপনারা যারা অপেক্ষায় করছেন 4-6জন লোক। আপনাদের এগুলো ডেট উঠলে আমি আবার নতুন করে ফাইল নিব। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। আশা করি ইনফরমেশনগুলো কাজে দিবে। যারা নতুন করে জমা দিবেন ওনাদেরকে তথ্য ভিডিওটি শেয়ার করে তথ্যটি অন্তত পর্তুগাল এম্বাসি রিলেটেড তথ্যগুলো ছড়িয়ে দেওয়ার কাজে সহযোগিতা করুন। পাশাপাশি যারা দিল্লিতে যাবেন চেষ্টা করবেন হোটেলে না থাকার জন্য, বিশেষ করে পাহাড়গঞ্জ অথবা আপনার আরাকাশান রোড, এগুলোতে না থাকার জন্য চেষ্টা করবেন। রুম টুমে থাকার জন্য। অনেক এয়ারবিএনবিতে অনেকগুলো ফ্ল্যাট পাওয়া যায় এসব অ্যাপার্টমেন্টে থাকার জন্য, তাহলে আপনার তুলনামূলকভাবে নিরাপদ থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।